ব্যাপার, খুব শান্তিতে ঘুমোচ্ছ যে? তোমার তো কোনো নিরাপত্তা ব্যবস্থাই আমি দেখতে পাচ্ছি না। বাঁচার কি ইচ্ছে নেই? মরে যেতে চাও? আর এ সময় মরে গেলে তোমার দেহ সৎকারের কাউকেও পাবে না। কিন্তু দুঃখ হলো, তোমার মৃত্যুতে শুধু তুমিই মরবে না, তোমার পরিবারের লোকজনও মরবে, কারণ তারা তোমার সংস্পর্শে আছে। সময় আছে, সাবধান হও, এখনো সাবধান হও। চীন থেকেই মূলত এই মহামারীর জন্ম। অনেকেরই প্রাণহানি হয়েছে, আবার অনেকেই এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে সত্যি কথা বলতে গেলে আমার কেন জানি না কোনো ভয় লাগছে না। ব্যাপারটা আমাদের জন্য খুবই স্বাভাবিক। যেটা আমার মনে হয়, অন্যান্য দেশের লোকজন অতিরিক্ত পরিমাণ মাদক সেবন করে অথবা মদ্যপানের সঙ্গে জড়িত, আর তাছাড়া তারা পশু পাখির মাংস খায়, যে কারণেই তারা এসব রোগে আক্রান্ত হচ্ছে। তবে বাঙালিরা কি আদৌ এসব রোগে আক্রান্ত হবে? আমার তো মনে হচ্ছে না। তবে সেদিনও ডাক্তার আমাকে বললেন পশু পাখির মাংস খাওয়ার সঙ্গে এ রোগের কোনো সম্পর্ক নেই, এ কারণে বাঙালিরাও রিস্ক মুক্ত নয়। তবে তিনি পরামর্শ দিলেন ভয় নয়, সতর্ক হতে হবে, তাহলেই মোটামুটিভাবে রক্ষা পাওয়া যাবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, মুখে মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, এসব আমার একদমই বিরক্ত লাগে। যে কারণে ডাক্তার আমাকে সুরক্ষিত থাকার পরামর্শ দিলেও আমি সেই পরামর্শ গ্রহণ করতে পারলাম না। আর এখনো পর্যন্ত আমার মধ্যে এটা নিয়ে কোনো ভয় কাজ করেনি। দুদিন বাদেই আমার এক বন্ধু আসবে দেশের বাইরে থেকে। আমাকে সবাই নিষেধ করছে তার সঙ্গে দেখা না করতে। সে নাকি কয়েকদিন নিজের ঘরেই থাকবে। তবে আমি এসব পরোয়া করি না, তাকে আমি খুব ভালোবাসি, তাই আমি তার সঙ্গে দেখা করবই। যাই হোক, শহর জুড়ে যে পরিমাণ মানুষ আক্রান্ত না হয়েছে, তার চেয়ে শত শত গুণ বেশি মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এই আতঙ্ক আমার খুবই বিরক্ত লাগে। মানুষজন নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। তবে খুব দ্রুতই মনে হয় বাড়ি থেকে বের হওয়া নিয়ে আইনত কোনো ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত নেওয়া হয়নি, সেটা অন্তত আমার জন্য ভালো। আমি এখন একটু বাইরে ঘুরে আসব। শত হলেও আমি ভীতু কোনো মানুষ নই। বাড়ি থেকে বের হলাম, রাস্তায় হাঁটছি হাঁটছি আর অবাক হচ্ছি। অবাক হওয়ার কারণ হলো যে ব্যস্তনগর কলকাতায় প্রকৃতিকে উপভোগ করারও সুযোগ ছিল না, আজ সেই প্রকৃতি কতটা নীরব হয়ে দাঁড়িয়ে আছে। চারদিক জনশূন্য। একটা অসুখের ভয়ে আজ কাউকে কোথাও দেখা যাচ্ছে না। আমি এসব ভাবছি, তবে আমার কিন্তু সুবিধাই হয়েছে। নির্জনতাকে আমি ভালোবাসি, আর কলকাতা শহরের রাস্তাগুলোকে এভাবে নির্জন অবস্থায় পাবো, সেটা আমি কখনো চিন্তাও করিনি। যাই হোক, রাস্তায় হাঁটাচলা করে বাড়িতে ফিরলাম। এর মধ্যে বাবা এসে আমাকে কতক্ষণ বকাঝকা করলেন। এই অবস্থায় বাড়ি থেকে আমি কেন বের হলাম সেই প্রশ্ন ছুড়ে দিলেন আমার দিকে। যেহেতু বাবা বকা দিচ্ছেন, এই ক্ষেত্রে আমি তো আর কিছু বলতে পারি না। নির্বাক হয়ে শুধু শুনে গেলাম। বাবা আমাকে বকাঝকা করে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। তবে যাওয়ার আগে আমাকে একটা দুঃসংবাদ দিয়ে গেলেন। বাবা বললেন আমরা নাকি গ্রামে চলে যাচ্ছি কয়েকদিনের জন্য। আবার কলকাতা শহর যখন এই রোগ আক্রান্ত থেকে মুক্তি লাভ করবে, তখন আমরা আবার এখানে ফিরে আসব। খবরটা আমার জন্য দুঃসংবাদ, কেননা গ্রামে আমি খুব একটা থাকতে পারি না। আর দ্বিতীয় ব্যাপার, কয়েকদিনের মধ্যেই আমার বন্ধু আসবে বিদেশ থেকে, আমি তার সঙ্গে দেখাও করতে পারবো না। কিন্তু কি আর করা, বাবা মায়ের একমাত্র সন্তান আমি, আর তার উপরে এটা বাবার আদেশ, আমি কিভাবে অমান্য করব? যে কারণে অনিচ্ছাকৃত হলেও আমাকে এই সিদ্ধান্তটা মেনে নিতে হলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা কাল সকালেই আমাদের গ্রামে চলে যাব। যে কারণে খুব একটা দেরি করলাম না। রাত যেহেতু হয়েই গেছে, এখনই ঘুমিয়ে যাব, আর সকাল সকাল উঠে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বাবা মায়ের সঙ্গে গ্রামে চলে যাব। তাই আর দেরি করলাম না, সরাসরি বিছানায় চলে গেলাম।
শরীরটাও একটু দুর্বল থাকায় আমার চোখ খুব অল্প সময়ে ভারাক্রান্ত হয়ে পড়ল এবং আমি ঘুমিয়ে পড়লাম। কি ব্যাপার, খুব শান্তিতে ঘুমোচ্ছ যে? তোমার তো কোনো নিরাপত্তা ব্যবস্থায় আমি দেখতে পাচ্ছি না। বাঁচার কি ইচ্ছে নেই? মরে যেতে চাও? আর এ সময় মরে গেলে তোমার দেহ সৎকারের কাউকেও পাবে না। কিন্তু দুঃখ হলো, তোমার মৃত্যুতে শুধু তুমিই মরবে না, তোমার পরিবারের লোকজনও মরবে, কারণ তারা তোমার সংস্পর্শে আছে। সময় আছে, সাবধান হও, এখনো সাবধান হও। স্বপ্নটা দেখেই ঘুম ভেঙে গেল আমার। জানি না কে এই ব্যক্তি, কি চায় আমার কাছে। আমি যতটুকু জানি, মানুষ যা নিয়ে ভাবে সেটাই স্বপ্ন দেখে, কিন্তু আমি তো কখনো এই লোককে দেখিনি। তাহলে উনি কিভাবে আমার স্বপ্নে এলেন? তবে উনি যে ব্যাপারে আমাকে সতর্ক করেছেন সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই ব্যাপার নিয়ে সারা দেশে এত পরিমাণ গুঞ্জন চলছে। এটা হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ডে ধরে নিয়েছে, এই কারণে এরকম একটা স্বপ্ন দেখেছি। আর সেই লোকটাও হয়তো মস্তিষ্কের ক্যানভাস থেকে উদ্ভ্রান্ত চিন্তা ভাবনার থেকেই উৎপন্ন হয়েছে, তাই সবকিছু মিলিয়ে আমি এই স্বপ্নটা দেখেছি। যাই হোক, আমার তো ঘুম ভেঙেই গেছে। আবার পর মুহূর্তে লক্ষ্য করলাম সকালও হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমার জন্য ভালোই হয়েছে। যদি মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যেত তাহলে আর সারা রাত আমার ঘুম হতো না, আর সারা রাত আমার ঘুম না হলে সে এক মহাবিপদে পড়ে যেতাম। আর সকাল সকাল যেহেতু আমার ঘুম ভেঙেছে, তাই আমি আমার লাগেজটা গুছিয়ে নিচ্ছি গ্রামে যাওয়ার জন্য। মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র যা প্রয়োজন সবকিছুই লাগেজে ভরে নিলাম, আর মনে মনে ভাবছি আর কি কি প্রয়োজন আমার লাগেজে ভরার জন্য। কিন্তু হঠাৎ করেই আমি একটা চরমতম বিস্ময়ের শিকার হলাম। আমার ঘরের এক কোণে সেই লোকটি দাঁড়িয়ে আছে, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম রাতে। মুহূর্তেই সেই লোকটি আমাকে বলতে শুরু করলো, তোমার তো কোনো নিরাপত্তা ব্যবস্থায় আমি দেখতে পাচ্ছি না। বাঁচার কি ইচ্ছে নেই? মরে যেতে চাও? আর এ সময় মরে গেলে তোমার দেহ সৎকারের কাউকেও পাবে না। কিন্তু দুঃখ হলো, তোমার মৃত্যুতে শুধু তুমিই মরবে না, তোমার পরিবারের লোকজনও মরবে, কারণ তারা তোমার সংস্পর্শে আছে। সময় আছে, সাবধান হও, এখনো সাবধান হও। ঠিক সেই কথাগুলো আবারও বলল, যে কথাগুলো আমাকে ঘুমে বলেছিল। মুহূর্তেই আমার চোখের সামনে আমি দেখতে পেলাম সেই লোকটি হাওয়ায় মিলিয়ে গেল। এটা কি করে সম্ভব? আমি তো কোনো ভুল দেখছি না। না, সেটাও হতে পারে না। একবার সজোরে চিৎকার করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। অনেক কষ্টে বারবার আমি সেদিকে তাকাচ্ছিলাম আর ভেবে নিচ্ছিলাম এটা আমার মনের ভুল, কারণ এই মুহূর্তে এটা আমার মনের ভুল ছাড়া আর কোনো যুক্তি আমার মধ্যে কাজ করছে না, বা এর চেয়ে উত্তম কোনো যুক্তিও আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম আমার গ্রামের উদ্দেশ্যে। প্রথমে আমরা ট্যাক্সি করে বাস স্টপে যাচ্ছি। বাস স্টপ থেকেই আমরা বাসে উঠব এবং বাসে করে চলে যাব আমাদের গ্রামে। ট্যাক্সির যাত্রা শেষ করেই উঠে বসলাম বাসের রাস্তায়। কলকাতা বাস স্টপ থেকে আমাদের গ্রামের দূরত্ব 3 ঘন্টার রাস্তা। তবে এই মহামারী উপলক্ষে রাস্তায় যে পরিমাণ গাড়ি ঘোড়া কমে গিয়েছে, তাতে রাস্তায় একটুও জ্যাম না থাকায় আমরা আশা করছি আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। শুধু যে রাস্তাঘাট ফাঁকা সেটাই কিন্তু নয়, আমাদের বাসেও খুব একটা যাত্রী নেই, অর্থাৎ বাসটাও ফাঁকা। যাই হোক, আমাদের বাসের যাত্রা শেষ হলো। এবার আমরা নেমে একটা গাড়িতে উঠে পড়লাম। আমাদের গ্রাম কিন্তু কোনো অজপাড়া গা নয়, রাস্তাঘাট অনেকটাই উন্নত, যে কারণে এসব গাড়ি দিয়ে অনায়াসেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যেতে পারি। যাই হোক, আমরা আমাদের বাড়িতে পৌঁছালাম। বাড়িটা এখন আর খুব একটা নতুন নেই, অনেকটাই পুরনো হয়ে গেছে, তবে আভিজাত্যের ছোঁয়া যেন বাড়িটার প্রত্যেক অংশেই লেগে আছে। আমরা বাড়ির ভেতরে পৌঁছালাম। ইতিমধ্যেই আমার বাবা এবং মা বাড়ির ভেতরের ঘরে চলে গেছে, আর এখনো বসার ঘরেই দাঁড়িয়ে আছি। এর মধ্যেই আমার এক কাকা এসে আমাকে বললেন,
কি হে বাবা, কেমন আছো? তোমাকে তো সেই ছোটবেলায় দেখেছিলাম। আজ যদি এই মহামারী আবার দেশে না আসতো, তাহলে কি তোমরা আর কখনো আসতে? হয়তোবা তোমাকে আর কখনো দেখাই হতো না। আমাদেরকে তো ভুলেই গেছো তোমরা। আমি কাকাকে সুমিষ্টভাবে বললাম, আরে নাহ কাকা, কি যে বলেন, আপনাদেরকে কি ভুলে যাওয়া যায়? আপনারা হলেন আমাদের শেকড়। আপনারা আছেন বলেই আমাদের গ্রামের বাড়িটা আজও টিকে আছে। আপনাদেরকে আমরা কখনোই ভুলে যেতে পারি না। আচ্ছা, যাই হোক বাবা, সাবধানে থেকো কিন্তু। যে অবস্থা দেখা যাচ্ছে, আমার তো মনে হয় এই মহামারী খুব বড় আকার ধারণ করবে। আর আমাদের কিন্তু বংশের অবস্থা ভালো না। তুমি হয়তো জানো না, আমাদের যে ঠাকুরদা ছিলেন, তিনি আজ থেকে 100 বছর আগে মহামারীতেই মারা গিয়েছিলেন। কাকার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম, কেননা এর আগে এমন কি মহামারী হয়েছিল, সেটা কি আজকের এই মহামারী থেকেও ভয়ঙ্কর ছিল, নাকি এটার কাছাকাছি ছিল? এর মধ্যেই কাকা আবার বলতে শুরু করলেন, এখন থেকে শুরু করে পৃথিবীর অতীতের 400 বছর সহ প্রত্যেক 100 বছর পর পরই একটি করে মহামারী দেখা দিচ্ছে, যেখানে প্রচুর পরিমাণ মানুষই মারা যাচ্ছে। আর আজ থেকে 100 বছর আগে, অর্থাৎ 1920 সালে যে মহামারী দেখা দিয়েছিল, তাতেই আমাদের পূর্বপুরুষ প্রাণ হারিয়েছিলেন। কারণ তিনি সেই মহামারী সম্পর্কে সতর্ক ছিলেন না, বরং সেটাকে খেয়ালি হিসেবে নিয়েছিলেন, যার মাসুল দিতে হয় তাকে প্রাণ দিয়ে। তুমি দেখে নাও, তোমার ওপাশেই তার একটা ফটো টাঙানো আছে, যেটা একজন চিত্রশিল্পী এঁকেছিলেন তার সময়েই। তার মতে ছবিটা হুবহু তার মতোই হয়েছিল, যে কারণে ছবিটা তখন থেকেই এই বাড়িতে রেখে দেওয়া হয়। কাকার কথা শুনে সাথে সাথে আমি ওপাশে তাকালাম, কিন্তু তাকিয়ে আমি যা দেখতে পেলাম, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। তাতে আমার কণ্ঠ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আমি কি করব সেটাও আমি বুঝতে পারছিলাম না। সেই মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। কাল আমি জ্ঞান হারানোর পর আমাকে যখন জ্ঞান ফেরানো হয়েছিল, তখন আমি সবাইকে ঘটনাটা খুলে বললাম। তখন সবাই বুঝতে পারলো আমি যে এই মহামারী নিয়ে খুব একটা ভাবছি না, আর এটা যে আমার একটা ভুল, সেই ভুলটাই আমার পূর্বপুরুষ স্বপ্নে এসে এবং বাস্তবেও এসে আমাকে বুঝিয়ে গিয়েছেন। তিনি যেহেতু মহামারীতে মারা গিয়েছেন, তাই তিনি চান না আমিও তার মতো এভাবে মহামারীতে পৃথিবী ছেড়ে চলে যাই। আমার অনেক ভালো লেগেছিল যখন আমি বুঝতে পারলাম আমার পূর্বপুরুষ মৃত্যুর পরেও আমাকে শাসন করে যাচ্ছেন আমার ভুলগুলোর জন্য। এই ব্যাপারে আমি আপনাদেরকেও বলে দিচ্ছি, এখন আমি যথেষ্ট সতর্ক। আমি ঘর থেকে বের হই না এবং বারবার হাত ধুই। আপনারা প্রত্যেকে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং নিজের চারপাশের পরিবেশটাকেও সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। তাহলেই আমরা পারব এই মহামারীকে হারিয়ে মানব সভ্যতাকে আবার জয়ী করতে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় একটি সমস্যা হলো মহামারী। আপনারা সবাই মহামারীটির নাম জানেন, তবে আমরা গল্পে এই মহামারীটির নাম একদমই ব্যবহার করছি না। তবে আজকের পর্বটি ভূতের মাধ্যমে হলেও আমরা আপনাদেরকে সতর্ক করব, এই মহামারী থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, সেই চেষ্টাই করবেন। ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। তবে তার আগে আজকে একজনের নাম বলে নিচ্ছি। সে হলো আজমাইন নূর তাসনিম। তার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েই আজকের গল্প শুরু করছি। হ্যালো বন্ধুরা, গল্পটি শেষ হলো। আশা করি আপনারা পুরো গল্পটা দেখার পর গল্পের মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন। মূলত আপনাদেরকে সতর্ক করার জন্যই এই গল্পটি আমি লিখেছি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করলাম। তার সঙ্গে অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, চ্যানেল গল্পের ঝুড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং মানব সভ্যতার উন্নয়নের জন্য কাজ করবেন। ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের পর্বটি।